হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এবং রমাদান মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগছে। সো অনেকের অনেক কোশ্চেন ছিল যে কীভাবে করে ভাইয়া আমি মাস্টার্সের অ্যাপ্লাই করব বা দেশে বাইরে আমি পড়াশোনার জন্য অ্যাপ্লাই করব। আমি এই ধরনের ভিডিও আপনার সামনে নিয়ে আসবো বলেছিলাম। সো আমি বলেছিলাম যে আমি একটা সিরিজ নিয়ে আসবো আপনাদের সামনে। আমি এখন একটু চিন্তা করলাম যে আসলে সিরিজের পাশাপাশি আপনাদের সামনে কিছু এক্সপিরিয়েন্সেস, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস নিয়ে আসি, যে আমার যারা ফ্রেন্ডরা আমার সাথে আছে, এখানে কানাডাতে আছে বা অন্য সিটিতে আছে, তাদের সাথে আপনাদের তাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সামনে হাজির করার জন্য গিয়ে আমি আজকে শুরু করছি আমার ফ্রেন্ড নাইমাকে দিয়ে। নাইমা পিয়া, ও এখানেই অটোয়াতে, ইউনিভার্সিটি অফ অটোয়াতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর মাস্টার্স করছে। চলুন ওর সঙ্গে কথা বলি অ্যান্ড ওর এক্সপিরিয়েন্সেস শুনি, যাতে আমরা বুঝতে পারি একটা স্টুডেন্ট আন্ডারগ্রেডের পরে কী কী স্টেপস তাকে নিতে হবে তাকে মাস্টার্স অ্যাপ্লাই করার জন্য বাইরের একটা কান্ট্রিতে, কানাডাতে। এক্সপিরিয়েন্সের কথাগুলো ওর মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সাথে আছে নাইমা এখানে ইউনিভার্সিটি অফ অটোয়াতে মাস্টার্স অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমরা ওর কাছ থেকে এক্সপিরিয়েন্স শুনবো, ও কীভাবে করে মাস্টার্সের জন্য আসলো এখানে, অ্যান্ড ও কী প্রসেস অবলম্বন করেছে, কীভাবে ও ভার্সিটিতে অ্যাপ্লাই করেছে, ভার্সিটিতে অ্যাপ্লাই করার আগেও কী স্টেপ বাংলাদেশ থেকে করেছে, অ্যান্ড ভার্সিটিতে অ্যাপ্লাই করার পর যখন ও অফার পেয়ে গেছে তারপরেও কী ও করেছে ভিসার জন্য, সেগুলো আমরা শুনবো। সো নাইমা, কি অবস্থা, কেমন আছো? ভালো আছি, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। সো তুমি আমার দর্শকদেরকে একটু যদি শেয়ার করো তোমার এক্সপিরিয়েন্স থেকে। তো ফার্স্টে আমার যে শুরুটা যেভাবে হয়, আমি যখন আমার ব্যাচেলার্স ছিল কি নর্থ সাউথে আমি কম্পিউটার সায়েন্সে গিয়ে আমার ব্যাচেলার্স শেষ করা। তো আমি অলমোস্ট আমরা ফাইনাল ইয়ার এসে আমরা থিসিস করি, সো 10 সেমিস্টারের পর থেকে। তো আমার ফার্স্ট থেকে প্ল্যান ছিল গিয়ে ক্যানাডায় আসবো, যেহেতু আমার সিবলিংসরা বাইরে থাকে। তো 10 সেমিস্টারে যখন আমি থিসিসের কাজ শুরু করি, তখন থেকেই ভিতরে আমি ইউনিভার্সিটিগুলো দেখতাম যে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ভালো হয়, ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং কীরকম, কোন ইউনিভার্সিটিটা গিয়ে আমার বেসিক্যালি আমার ডিপার্টমেন্টের জন্য ভালো। তো তারপর কি যখন থিসিসটা শেষ করলাম, থিসিসটা শেষ করার পর দ্যাট মিনস আমার আন্ডারগ্রেড শেষ করার পরে তারপর আমি তখন আইএলসের জন্য গিয়ে দেওয়া, মানে আইএলসের জন্য গিয়ে মক টেস্ট দেওয়া, আইএলসের জন্য যে প্রিপারেশনটা নেওয়া, সেই প্রিপারেশনটা নেওয়া আমি শুরু করি। সেটা গিয়ে 2018-এর আমি সামারে আমার গ্র্যাজুয়েশন শেষ করার পর আমি ফলের টাইমটা নেই গিয়ে আমার আইএলস দেওয়ার জন্য, বিকজ আমার টার্গেট ছিল কি আমি 2019-এর ফলটা ধরবো। সো এটা যদি আমি চিন্তা করি, এটা কি পুরো 1 ইয়ারের একটা লং প্রসেস, যে এভরি সিঙ্গেল স্টেপে আপনার আগে থেকেই প্ল্যান করে রাখা লাগবে যে আমি কোনটার পর কোনটা করব। সো আমার ফার্স্ট কাজ গিয়ে যদি আমি বাইরে অ্যাপ্লাই করতে যাই মাস্টার্সের জন্য, আমার ফার্স্ট কাজ আমাকে আইএলস দিতে হবে। সো তো আমি গিয়ে প্রিপারেশন নেওয়ার পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মোটামুটি 3 মাসই গিয়ে প্রিপারেশন নেওয়ার মতো, কিন্তু কাইন্ড অফ হয় যে আমরা পড়াশোনার মধ্যে থাকি বা অলমোস্ট অনেকটা পড়াশোনা থেকে সরেও যাই ওই টাইমটা গ্র্যাজুয়েশনের পরপর। সো দেখা যায় যে খুব একটা ভালো মতো প্রিপারেশন নেওয়া হয় না, কিন্তু অ্যাট লাস্ট এক্সামটা তো দিতে হবে। সো ডিসেম্বরে এসে আমি এক্সামটা দিই। ডিসেম্বর এক্সামটা দেওয়ার পর মোটামুটি রেজাল্ট আমার যতটুকু আমার রিকোয়ারমেন্টস ছিল আমার ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করার জন্য, আমার রিকোয়ারমেন্টসটা একবারেই চলে আসে। সো আমি তারপর মনে আছে গিয়ে আমি ইউনিভার্সিটি অফ অটোয়াতে গিয়ে আমি ফার্স্ট তখন অ্যাপ্লাই করি জানুয়ারিতে। আমার 31 জানুয়ারিতে আমার ইউনিভার্সিটি অফ অটোয়ার ডেডলাইন ছিল। আমি 28-তে এসে গিয়ে অ্যাপ্লাই করি, অ্যান্ড 31-এ এসে আমার সব রিকমেন্ডেশন লেটারগুলো ওগুলো সাবমিট হয়, একদম ডেডলাইনের দিনে এসে আমার সাবমিট হয় সব কিছু। তো ওইটা অ্যাপ্লাই করো। সো এখন কি যেটা ফার্স্ট আপনাকে আইএলস দিতে হবে। ফার্স্ট আইএলস দেওয়ার পরে আইএলসের রেজাল্টটা যখন চলে আসবে, ভার্সিটির ডেডলাইনগুলো কি আপনার ফার্স্টে নোট ডাউন করতে হবে। নোট ডাউন করার পরে গিয়ে আপনি ওয়েবসাইটগুলো ঘাঁটবেন যে কীভাবে করে কোন ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লাই করতে চান, আপনার ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করার আপনার রিকোয়ারমেন্টস কী, আপনার সিজিপিএর দিকটাও দেখতে হবে। সব কিছু দেখার পর গিয়ে আপনি তখন যেটা চুজ করবেন ইউনিভার্সিটি, বাস সেগুলোতে গিয়ে অ্যাপ্লাই করতে থাকবেন। কিন্তু অ্যাপ্লাই করার আগে আইএলস দেওয়ার পরে আর ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার মাঝখানে আপনাকে আরেকটা কাজও একসাথে করতে হবে। সেটা গিয়ে আপনার অ্যাটলিস্ট 2টা থেকে 3টা প্রফেসরের কাছ থেকে আপনার রিকমেন্ডেশন লেটারটা নিতে হবে, বিকজ রিকমেন্ডেশন লেটারটা গিয়ে আপনার এই ডকুমেন্টস রিকোয়ারমেন্টসেরই একটা মানে
মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলোর একটা। অ্যান্ড ইউনিভার্সিটিগুলো আপনার প্রফেসরের যে রিকমেন্ডেশন লেটার ওইটা খুব ভালো মতো দেখে। সো মেক শিওর করবেন যে আপনি যার কাছ থেকে নিচ্ছেন সে আপনাকে খুব ভালো মতো করে চিনে, আপনি তার অনেক লয়াল স্টুডেন্ট হয়তোবা ছিলেন যে আপনার ব্যাপারে খুব ভালো একটা রিভিউ দিতে পারবে। অ্যান্ড টাইম মতো সেটা হচ্ছে গিয়ে যেন আপনার ডেডলাইনের আগে আপনার প্রফেসরের কাছে সেই রিকমেন্ডেশন লেটারটা যেন আপনার হাতে মাস্ট থাকে। সো তারপর যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটিতে তখন আপনার সব ডকুমেন্টসগুলো দিবেন। অ্যান্ড ডকুমেন্টসগুলো দেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে একটা ক্রুশাল পার্ট আসে যে একটা লং টাইম আমাদেরকে ওয়েট করতে হয় যে ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটারটা আদৌ আসবে কি আসবে না। আমাদের মানে ইউনিভার্সিটির যে ডিসিশনটা সেটা জানার জন্য আপনাকে মোটামুটি এখানে 3 থেকে 4 মাসের একটা লম্বা টাইম ওয়েট করতে হবে, যে টাইমটা আমাদের সবার জন্য খুব ক্রুশাল একটা পিরিয়ড ছিল, যে লাইক টাইমই যেত না অ্যান্ড কোনো কিছু একটা আসতে মানে কোনো কিছু আসতেছে না, হবে কি হবে না ভয়। আমরা প্রতিটা দিন সকালে একবার রাতে একবার উঠে উঠে হচ্ছে গিয়ে আমরা ওয়েবসাইটটা চেক করতাম যে আদৌ কোনো একটা ডিসিশন আসছে নাকি। বাট হ্যাঁ, এখনও মনে আছে হচ্ছে গিয়ে জানুয়ারি 31 হচ্ছে গিয়ে আমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, অ্যান্ড আমার অফার লেটারটা আসে হচ্ছে গিয়ে এপ্রিলের 31 গিয়ে আসার পর তো অবভিয়াসলি সবাই খুশি, ফাইনালি একটা কিছু আসলো। হ্যাঁ, সো আমরা যেটা হয়েছে আমরা কিন্তু কখনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি না, বিকজ কোন ইউনিভার্সিটিতে আপনার হবে কি হবে না সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি হচ্ছে লাকের ওপর। সো অ্যাটলিস্ট 2 থেকে 3টা ইউনিভার্সিটি আপনাকে এটা ফোকাস করতেই হবে। অ্যান্ড তার মধ্যে যেমন ফোকাস করার মধ্যে আমি 3টা ইউনিভার্সিটি করেছিলাম, যার মধ্যে আমার একটা রিজেকশন এসেছিল আর বাকি 2টা ইউনিভার্সিটি হয়েছে, অ্যান্ড যার মধ্যে আমার ইউনিভার্সিটি অফ অটো আমার চুজ করা। ও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, দর্শকের আশা করি হেল্প হবে। আমি কিছু কোশ্চেন করি। এই আমার দর্শকরা হচ্ছে গিয়ে বেশ কিছু কোশ্চেন আমাকে অলরেডি করেছে, সেখান থেকে কিছু কোশ্চেন আমি চুজ করেছি। এছাড়া নিজেরও কিছু মানে স্টেপসের সুবিধার জন্য সেইগুলো কোশ্চেনগুলো করা। আইএলস থেকে শুরু করে আইএলস এর পরের স্টেপ হচ্ছে গিয়ে এলওআর। সো এলওআর এর পর হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা। তো কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবে সেটা কিভাবে চুজ করা যায়, সেটাকে তুমি কি মনে করো যে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত? সেটাকে মানে একটা স্টুডেন্ট যে মাত্র পাস করছে বা করবে সে কিভাবে চুজ করবে যে আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব? সো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সময় আপনার যেটা ফার্স্টে খেয়াল রাখতে হবে যে আপনি যেই ডিপার্টমেন্টে আছে, বেসিক্যালি আপনি খেয়াল করবেন হচ্ছে আমরা ইউনিভার্সিটির র্যাঙ্কিংটাকে একটু পরে আনি। আপনার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের জন্য কোন ইউনিভার্সিটিটা ভালো আপনাকে ফরমোস্ট আগে ওইটা হচ্ছে গিয়ে ফোকাস করতে হবে। লাইক আমার ইউনিভার্সিটিতে আই নো যে আমার ইউনিভার্সিটি অটোয়ার এখন র্যাঙ্কিং হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডে 149, বাট স্টিল হচ্ছে গিয়ে আমার ডিপার্টমেন্টের জন্য হয়তো বা একটু পিছিয়ে গিয়েছে। কিন্তু তারপরও হচ্ছে আমার ইউনিভার্সিটিটা চুজ করা তার পিছনে রিজন হচ্ছে গিয়ে আমার এখানে একটা বাংলাদেশের কমিউনিটিটা আমাদের মোটামুটি বেশ ভালো, সো ফ্যামিলিয়ার মানুষজন আছে, অ্যান্ড তারপর সিটিটা খুব সুন্দর। পুরা বলা যায় যে অটো সিটিটা খুব ছোট একটা সিটি। এখানে হচ্ছে কি ইউনিভার্সিটি হচ্ছে 2টা, ইউনিভার্সিটি অফ আরেকটা আছে ওকে সেন্ট পল আছে। সো 3টা ইউনিভার্সিটি, অ্যান্ড 3টা ইউনিভার্সিটি ঘিরেই হচ্ছে কি পুরা সিটিটা। তো যে কারণে হচ্ছে আমার ফার্স্ট থেকে অটোতে আমি 2012-এ একবার এসেছিলাম ক্যানাডাতে ভিজিট করতে, তখন আমার বড় বোন এখানে ছিল, অ্যান্ড ওই টাইমে হচ্ছে কি আমার সিটিটাকে খুব পছন্দ হয়, অ্যান্ড সেটার প্রেক্ষাপটেই হচ্ছে গিয়ে আমার এখানে অ্যাপ্লাই কর। ইউনিভার্সিটিটা চুজ করার ক্ষেত্রে সিটিটা কোনো প্রভাব ফেলে কিনা? যে লাইক অ্যাজ ইউ সেড মাত্র যে সিটিটা একটা বড় আসলে কি হয় প্রভাব ফেলে? একটা আমি ধরো লাইক একটা স্টুডেন্ট একটা ছোট সিটিতে যাবে নাকি বড় সিটিতে যাবে, বা বড় সিটি একটা ইউনিভার্সিটি যাবে না ছোট সিটি একটা ইউনিভার্সিটি যাবে, সেটা সে কি সে আসলে কি সেটা কোনো ম্যাটার করে কিনা তার স্টুডেন্ট লাইফে বা ফিউচার লাইফে? কাইন্ড অফ এটা কিছুটা ডিপেন্ড করে। সেটা হচ্ছে গিয়ে লাইক আমরা যেটা জানি অন্টারিও প্রভিন্সটা হচ্ছে গিয়ে ক্যানাডার বিগেস্ট প্রভিন্সগুলোর একটা, অ্যান্ড অন্টারিওর মোটামুটি টিউশন ফি সবসময় হাই। সো এখানে হচ্ছে গিয়ে আমরা যখন কস্টের একটা অ্যামাউন্ট আনি, টিউশন ফিজের একটা মানে কথা যখন আসে তখন সেটা দেখতে হবে কোন প্রভিন্সগুলায় কিছু কিছু প্রভিন্স যেগুলো আছে অ্যালবার্টা, কেব্যাক, ওগুলাতে হচ্ছে গিয়ে আপনার টিউশন ফিস কম। আবার অন্যদিকে হচ্ছে গিয়ে অন্টারিও প্রভিন্সের মধ্যে যতগুলো ইউনিভার্সিটি এগুলো টিউশন ফিস হাই। সো আপনি যদি মনে করেন যে ফাইন্যান্সিয়ালি আপনি ক্যাপেবল, তাহলে অবশ্যই আপনার হচ্ছে কি অন্টারিও ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা উচিত, বিকজ এগুলার র্যাঙ্কিংও মোটামুটি হাই, এগুলার এডুকেশনাল কোয়ালিটিও হাই, এনভায়রনমেন্টটাও ভালো, অ্যান্ড যেটা থেকে আপনার একবার হচ্ছে কি গ্র্যাজুয়েশন করে পাশ করার পর আপনার নিজের সামনের ফিউচারটাও হচ্ছে গিয়ে ব্রাইট এখানে।
ঠিক আছে আমি সো একটু মনে হয় অ্যাড করতে চাই মনে হয় এখানে জব অপরচুনিটিটা একটু বেশি ইয়েস অন্টারিওর জব অপরচুনিটি অন্যান্য প্রভিন্সের থেকে অবভিয়াসলি হাই, যে কারণে হচ্ছে গিয়ে মানুষ অনেক সময় এটাও দেখা যায় যে অন্য প্রভিন্সগুলো থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর সবাই আস্তে আস্তে টরন্টো, অটোয়া বা অন্টারিওর ভিতরে আসার ট্রাই করে সবসময়। একটা স্টুডেন্ট সে অনার্সের পরে মাস্টার্সে কোন সাবজেক্টে পড়বে সেটা কিসের উপর নির্ভর করবে? সেটা কি স্যার তার আন্ডারগ্র্যাডের যেই সাবজেক্ট সেটার উপর নির্ভর করবে নাকি সে কিছুটা চেঞ্জ করতে পারে? এটা হচ্ছে গিয়ে পুরোপুরি একটা মানুষের নিজের ইচ্ছার উপর। লাইক আন্ডারগ্রেডের অনেকে হয় যে আন্ডারগ্রেডে হচ্ছে গিয়ে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে হচ্ছে গিয়ে সে পড়াশোনা যেটা আমরা বেসিক্যালি হয় যে আমরা থিসিসের টাইমে আমরা একটা স্পেসিফিক টপিকটা নিই অ্যান্ড আমরা ট্রাই করি যে আমার ওই স্পেসিফিক টপিকটার ওপরই যাতে মাস্টার্স মাস্টার্স হচ্ছে গিয়ে একটা স্পেসিফিক টপিকের উপর স্পেশালাইজড হওয়া। সো অ্যাডভান্স পড়াশোনাটা হয়। কেউ যদি চায় যে আন্ডারগ্রেডের টপিকটার সামনে রেখে ওইটাকেই যদি আগাতে চায় অবভিয়াসলি তার জন্য এটা ওয়ে আছে, অ্যান্ড সে যদি স্পেসিফিক কোনো একটা অন্য টপিক নিয়ে আগাতে চায় সেটারও ওয়ে আছে। যেমন আমার আন্ডারগ্রেড ছিল হচ্ছে গিয়ে কম্পিউটার সায়েন্সে, কিন্তু কম্পিউটার সায়েন্সে আমি হচ্ছে গিয়ে আমার যখন মেজরের টাইম আসে তখন হচ্ছে গিয়ে আমি আমার সাইটটাকে আমি মুভ করি, আমি তখন ভিএলএসআইতে শিফট হয়ে যাই অ্যান্ড আমার তখন ইন্টারেস্টটা অনেক বেশি হয় হচ্ছে গিয়ে হার্ডওয়্যার ডিজাইনিংয়ের ওপর, যে কারণে হচ্ছে গিয়ে আমি কম্পিউটার সায়েন্সে আন্ডারগ্রেড করার পরেও আমার এখন মাস্টার্সটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যালে, যাতে আমি এখান থেকে শেষ করে আমি আমার হার্ডওয়্যার ফিল্ডের দিকে যেতে পারি। সো খুবই ভালো একটা পয়েন্ট। আপনারা চাইলে হচ্ছে আপনাদের অনার্সের যেই সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন সেই সাবজেক্টেও আপনি হচ্ছে গিয়ে মাস্টার্স করতে পারেন, অথবা আমি মনে করি যে কিছুটা রিলেশন থাকাটা কিন্তু জরুরি না হয় কিন্তু আপনার মাস্টার্সের যে আপনি সাবজেক্টে চুজ করবেন যে ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য হলেও আপনার মাস্টার্সের চোজেন সাবজেক্টের সাথে আপনার অনার্সের পড়া সাবজেক্টের সাথে কিছুটা সিমিলারিটিস থাকতে হবে, না হয় আপনাকে ওরা অ্যাকসেপ্ট করতে নাও পারে, যেটা আমি দেখেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। অ্যান্ড টিউশন ফিজের সম্পর্কে যদি একটু আইডিয়া দাও আমাদেরকে, যে এখানে কেমন ধরনের টিউশন ফিজ দেখতে পাচ্ছ? তুমি তো পড়ছো বা আমিও পড়ছি, লাইক কত পড়ে বাংলাদেশের কারেন্সি ওয়াইজ 2 বছরের একটা মাস্টার্স এখানে শেষ করতে কত টাকা লাগতে পারে? আমরা যেহেতু আমি আগেও বলেছি যে আমরা অন্টারিওতে আছি অ্যান্ড অন্টারিও ইউনিভার্সিটিগুলো টিউশন ফিজ হাই, সো যেটা হয় যে এখানে টিউশন ফিজটা সবসময় একটু বেশি হয়। আমাদের যেমন হচ্ছে গিয়ে আমরা মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিংয়ে আছি এমিনসটা হচ্ছে কি পুরোপুরি কোর্স বেসড। এখানে কিন্তু দুই ধরনের মাস্টার্স আছে, একটা হচ্ছে রিসার্চ বেসড, একটা হচ্ছে কোর্স বেসড। কোর্স বেসডটার টিউশন ফিস সবসময় রিসার্চ বেসডের থেকে কিছুটা বেশি হয়। সো সেই হিসাবে যেটা হয় যে আমাদের এখানে এক পার সেমিস্টারে আমরা অলমোস্ট 12 to 13,000 ক্যাডের মতো করে দিই, যেটার ইকুইভ্যালেন্ট বাংলাদেশে হচ্ছে গিয়ে 7 লাখ 7.5 লাখ থেকে 8 লাখ এর কাছাকাছি পড়ে। আর সো সেভাবে করে যদি চিন্তা করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের অ্যাটলিস্ট হচ্ছে কি 3টা লাগে, অ্যান্ড কারো যদি 3টা থেকে 4টার মধ্যে হয়, সো সেই হিসেবে যদি চিন্তা করে এটা মোটামুটি 24-25 লাখের কাছাকাছি পড়ে 2 বছরে। সেমিস্টার হয় তাহলে যদি আমি হচ্ছে গিয়ে 7 লাখ করেও হিসাব করি, ও ইয়েস, তাহলে 30 টাকা 30 তে লাখ টাকা, মানে 28 থেকে 30 লাখ টাকার মতন পড়ে। আপনি যদি অটোয়া বা টরন্টোর খুব বেস্ট ইউনিভার্সিটি বলবো, টরন্টো, ওটার কথা না, ওটা এক্সট্রিমলি হাই, ওটা বাদে আপনি যদি অন্টারিওর কোনো মিডিয়াম বা একটু ভালো যে ইউনিভার্সিটিগুলো সেগুলোতে পড়েন তাহলে আপনার এই 25 থেকে 30 লাখের যে একটা রেঞ্জ, সেই হিসাবে আপনার হচ্ছে কি হিসাব করতে হবে। অ্যান্ড আর মানুষ জিজ্ঞেস করে যে থাকা খাওয়ার কেমন খরচ পড়ে প্রতি মাসে? থাকা খাওয়ার খরচের জন্য বাংলাদেশের কারেন্সি যদি আমি চিন্তা করি, এখানে আপনার যদি একটু বেটার লাইফ লিড করতে হয় তো তাহলে আমাদের হাউস রেন্টে অলমোস্ট হচ্ছে 500-এর মতো পড়ে, 500 অ্যারাউন্ড, অ্যান্ড ফুডে হচ্ছে কি 300-এর মতো, 800, অ্যান্ড আপনার অ্যাক্সেসরিজ সব কিছু মিলে এভরি মান্থে আপনাকে 1000 ক্যাডের কাছাকাছি আপনাকে এটা ধরে নিতে হবে, যেটা ইকুইভ্যালেন্ট বাংলাদেশে এখন কত 65,000 70,000-এর কাছাকাছি। আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে, অটোয়া বা কালচার ইউনিভার্সিটি যেটা আমি পড়ছি, সো এখানে অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশের আন্ডারগ্রেডের সিজিপিএ কত মিনিমাম থাকতে হয়? ওকে, সো ইউনিভার্সিটিগুলোর যেই মিনিমাম রিকোয়ারমেন্ট সেটাই হচ্ছে গিয়ে সিজিপিএ 3+ অ্যাবভ। সো আপনার অ্যারাউন্ড যদি মনে করেন যে অ্যাকচুয়ালি আমার অ্যাপ্লিকেশনটা আমি করব অ্যান্ড করার পর একটু সিউরিটি আমি ধরে রাখতেছি যে আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে, সেরকম একটা রেঞ্জে যদি আপনার সিজিপিএ লাগে সেটা হচ্ছে গিয়ে 3.3+ অ্যাটলিস্ট হতে হবে।
এটা আবার ডিপেন্ড করে হচ্ছে কি ইউনিভার্সিটির, আমি মনে করি মার্কসের উপর অনেকটা ডিপেন্ড করে। মার্কসের উপর ডিপেন্ড করে। কোন ইউনিভার্সিটিতে হচ্ছে 90-তে 93-তে এ হয়, লাইক ওদের এই হিসাবটা আপনারা করে নেবেন। মোটামুটি হচ্ছে কি আমি যতটুকু দেখেছি 80+ আপনার ওভারঅল মার্কসটা 80+ হতে হবে, তাহলে হচ্ছে আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট আপনি এলিজিবল হবেন অ্যাপ্লাই করার জন্য। সো আপনার 80+ যদি আপনার মার্কস থাকে ওভারঅল যে আপনার সিজিপিএ, সেটা কনভার্ট করলে তাহলে হচ্ছে আপনি মোটামুটি ধরতে পারেন যে আপনি এলিজেবল। তাও আপনি হচ্ছে কি ডিপেন্ড করবে ইউনিভার্সিটির উপরে। সো আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেই ডিটেলসটা আপনি জেনে নেবেন। এখানে সবাই যেটা একদম কমন কোশ্চেন, পার্ট টাইম জব করার অপরচুনিটি কেমন, মানুষটা জব পেতে পারে অ্যান্ড সেটা পাওয়ার পসিবিলিটি কতটুকু? আচ্ছা, সো আপনি যখন আসতেছেন আপনার এখানে হচ্ছে কি আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন, আর স্টুডেন্ট ভিসায় হচ্ছে গিয়ে এখানে আপনি উইকে 20 আওয়ার্স কাজ করতে পারবেন। সো পার্ট টাইম জবের হচ্ছে কি আপনার অপরচুনিটি আছে। অ্যান্ড আমরা যে সিটিতে আছে অটোতে মোটামুটি আমাদের পার্ট টাইম জবের স্কোপটা মোটামুটি ভালোই আছে। সো আসার পর হচ্ছে কি প্রথম 1 মাস 2 মাস একটু টাফ হয় সার্ভাইভ করাটা, বিকজ ফার্স্টের দিকে জব পাওয়াটা একটু ডিফিকাল্ট, যেহেতু আপনার এক্সপিরিয়েন্স নাই। অ্যান্ড তাও হচ্ছে কি কোথাও অ্যাপ্লাই করতে তো প্রবলেম নাই, সো আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড ইনশাল্লাহ যদি লাক ভালো থাকে সেখান থেকেই হচ্ছে কি আপনার ফার্স্ট কলটা চলে আসবে। অ্যান্ড ফার্স্ট একটা জব হওয়ার পর আপনি একটা জব যখন শুরু করবেন 2 to 3 মাসের মধ্যে যখন আপনার কিছুটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন যদি আপনি আবার অন্য একটা জবের জন্য অ্যাপ্লাই করেন তখন আপনার জন্য এটা অনেক ইজি হয়ে যাবে সেকেন্ড জবটা পাওয়া। অ্যান্ড তখনই হচ্ছে কি আমাদের যেটা হয় যে আমরা ফার্স্ট একটা জব থেকে শুরু করি, ওইখানে কাজ করার পর যখন আমাদের এক্সপিরিয়েন্সটা একটু ভালো হয় তখন আমরা আরেকটা জবে মুভ করি। তো পার্ট টাইম জবের যে অপরচুনিটিটা এখানে হচ্ছে কি আমাদের এই সিটির জন্য মোটামুটি বেশ ভালোই আছে। পরিচিত মানুষ থাকলে তো কথাই নাই, এখানে রেফারেন্স হচ্ছে কি অনেক ম্যাটার করে। সো রেফারেন্স যদি থাকে জব পাওয়া ইজি। ট্রু। অ্যান্ড সবার একদম কমন কোশ্চেন, পার্ট টাইম জব করে টিউশন ফিস দেওয়া যায় কিনা? যদি ওভারঅল যদি চিন্তা করি তাহলে হচ্ছে টাফ, খুবই টাফ, বিকজ একবারে একটা পার্ট টাইম জব দিয়ে টিউশন ফিস ম্যানেজ করা কোনোভাবেই পসিবল না। হয়তোবা আপনি আপনার লিভিং এক্সপেন্সটাকে আপনি ওই পার্ট টাইম জবটা দিয়ে আপনার লিভিং এক্সপেন্সকে আপনি উঠাতে পারবেন, থাকা খাওয়া এগুলো আপনি ম্যানেজ করতে পারেন, আপনার নিজের পকেট মানিও ম্যানেজ করতে পারবেন। বাট একটা জব দিয়ে হচ্ছে গিয়ে টিউশন ফিস উঠানো কখনোই পসিবল না। অ্যান্ড সেটার জন্য তাহলে যেটা করতে হবে আপনার অ্যাটলিস্ট এরকম যেটা হয় যে 2টা জব করতে হবে সাথে পাশাপাশি পড়াশোনা, যেটা দ্যাটস আ রিয়েল হ্যাসল। 20 আওয়ার্সের বেশি করা 20 আওয়ার্স, হ্যাঁ সেটা হচ্ছে লিগ্যালি আপনি 20 আওয়ার্সের বেশিও করতে পারবেন না। সো এদিক থেকে স্কোপটা অ্যাকচুয়ালি কম। বাট অন্যদিকে যদি চিন্তা করেন, যদি আপনার কাছে ইউনিভার্সিটি থেকে কোনো টিএশিপ আর আরশিপ থাকে তাহলে হচ্ছে কি কিছুটা ক্যাপাবল যে হ্যাঁ আপনি আপনার টিউশন ফি হয়তো বা 50 to 60% নিজে দিতে পারবেন, বাট তারপর আপনার ফাইন্যান্সিয়ালি একটা ব্যাকআপ লাগবে মাস্ট। ট্রু। আর এখন এই টিএশিপ বারেশিপ বা স্কলারশিপ নিয়ে কিছু কথা বলো যে এটা আসলে কতটুকু পাওয়া পসিবল অ্যান্ড সেটা মানে কিভাবে পাওয়া যায়? টিএশিপ বা আরশিপ যেটা এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা যেটা ট্রাই করি ফার্স্ট সেমিস্টার থেকে পাওয়ার, কারণ এটা মোটামুটি আমি এখানে দেখে আসছি যে যারা একবার ফার্স্ট সেমিস্টার থেকে টিএ বা আরশিপটা পায় তারা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তারা সবসময় নেক্সট সেমিস্টারগুলোতেও পেয়ে যায়। সো টার্গেট এটাই থাকতে হয় যদি পাওয়া যায় সেটা ফার্স্ট সেমিস্টার থেকেই যেন হয়। অ্যান্ড এটা পুরোপুরি বেস করে হচ্ছে গিয়ে আপনার আন্ডারগ্রেডের সিজিপিএ, আপনার আন্ডারগ্রেডের থিসিস পেপার, কী পেপার পাবলিকেশনস ছিল, রিসার্চ পেপারগুলো ছিল, আপনার এক্সপিরিয়েন্সগুলো ছিল, আপনার আন্ডারগ্রেডের যেসব ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো ছিল সেই সব কিছুর ইন ডিটেলসে কিন্তু আপনি একটা রেজুমি সাবমিট করবেন যখন হচ্ছে গিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন। সো ওইটার প্রেক্ষিতেই হচ্ছে গিয়ে এই রিসার্চ এই টিএশিপ বা আরশিপ যেটা ওইটা হচ্ছে গিয়ে ওইটার প্রেক্ষাপটে ওরা চুজ করে। সো অ্যান্ড তারপরেও যেটা হয় যে ইউনিভার্সিটি যখন শুরু হয় ইউনিভার্সিটি শুরু হওয়ার অলমোস্ট 2 মান্থস আগে থেকে যদি আপনার মানে অফার লেটারটা চলে আসে, আপনি আপনার পোর্টালে সবসময় খেয়াল করতে থাকবেন ওরা টিএশিপ বা আরশিপের জন্য আগে থেকে হচ্ছে গিয়ে পোস্ট করতে থাকে। সো যখন থেকে পোস্ট করতে থাকবে ট্রাই করবেন হচ্ছে গিয়ে সবগুলো পোস্টে অ্যাপ্লাই করার। অ্যান্ড সেখান থেকে যদি হয় প্রফেসর যদি মনে করে যে আপনি ক্যাপাবল, প্রফেসর আপনাকে মেল করবে, মেল করার পর হচ্ছে আপনার সাথে একটা ইন্টারভিউ সেশন আসবে। তাদের ইন্টারভিউ সেশনে যদি আপনি অ্যাকচুয়ালি যদি তাদের একটা ভালো পজিটিভ একটা মুড আনতে পারেন তাহলে আপনার টিএশিপটা ওইখানে কনফার্ম থাকতেছে। একটা সেমিস্টার থেকে শুরু করার পরে আলহামদুলিল্লাহ আপনি যখন পারফরমেন্সটা খুব ভালো দেখাবেন ইনশাআল্লাহ আপনার পরের সেমিস্টারগুলোতেও টিএশিপটা চলে আসবে। যেমন আমার যেটা হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টারে হচ্ছে গিয়ে পাওয়া, আমি ইউনিভার্সিটি শুরুর হচ্ছে গিয়ে অলমোস্ট 2 মান্থস 3 মান্থস আগে থেকে আমি সবসময় হচ্ছে কি পোর্টালটাকে ঘাঁটতাম যে পোর্টালের মধ্যে কী আছে,
কোথায় হচ্ছে কি অ্যাপ্লাই করা যায়, জবের জন্য আমি কিভাবে কি অ্যাপ্লাই করব। তো আমি তখন যখন দেখলাম যে এরকম টিএর পোস্টিংটা ছিল, আমি সাথে সাথে হচ্ছে গিয়ে অলমোস্ট 10-12টা হচ্ছে গিয়ে পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করি। আলহামদুলিল্লাহ সেখান থেকে হচ্ছে গিয়ে আমার ফার্স্ট যেটা হয়, আমার লজিক সিস্টেমের হচ্ছে গিয়ে আমার ফার্স্ট টিএশিপটা আসে। আমার লজিক সিস্টেমসটা হচ্ছে গিয়ে আমার ইউনিভার্সিটি আন্ডারগ্রেডে হচ্ছে গিয়ে কোর্স করা ছিল, সো ওইটা একটা ভালো বেসিক ছিল। আমার ফার্স্ট সেমিস্টার পারফরমেন্সটা বেশ ভালো ছিল, যে কারণে হচ্ছে কি আমার সেকেন্ড সেমিস্টার ওইটাতেও আমার একটা টিএশিপ হয়ে যায়, কম্পিউটার সিস্টেম ডিজাইনার। এটা পুরোটাই হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর ছিল। এটা আমার জন্য একটু হার্ড ছিল, বিকজ হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে আন্ডারগ্রেডে খুব কম পড়াশোনা করি, অ্যান্ড এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে সব ইউনিভার্সিটিতে খুব একটা পড়ায় না। সো সেকেন্ড সেমিস্টারে আমি নিজের পড়াশোনার পাশাপাশি দেখা গিয়েছে এই টিএর জন্য আমার আলাদা করে পড়াশোনা করতে হতো। আলাদা করে পড়াশোনা করার পর সেকেন্ড সেমিস্টারে আমাকে যেটা হয়েছিল, আমাকে টিউটোরিয়াল ক্লাস ধরিয়ে দিয়েছিল। সো আমাকে এখানে আন্ডারগ্রেডের ক্লাসও নিতে হয়েছিল পুরো সেমিস্টারে। আর টিউটোরিয়াল ক্লাসে হচ্ছে কি 2টা ক্লাস থাকে, যেখানে প্রফেসর একটা লেকচার শেষ করার পরে টিউটোরিয়াল ক্লাসে ওই লেকচারটাতে যত প্রবলেমস থাকে, অনেক অনেক কোয়েশ্চেন্স থাকে, ওগুলোর হচ্ছে কি আপনাকে সলভ করে দিতে হয়। সো ওইটার জন্য আলাদা রকম একটা পড়াশোনা, যেটাও আমাকে হচ্ছে গিয়ে এই সেমিস্টারে করতে হয়েছিল। সো টিএটা হচ্ছে গিয়ে পাওয়া যায়, পাওয়ার পরও হচ্ছে কি এটার যে ওয়ার্কলোডটা সেটাও অনেক বেশি ম্যাটার করে। সো আপনাকে মাথায় রাখতে হবে আপনার নিজের জব থাকবে, নিজের পড়াশোনা থাকবে, তারপর আপনাকে টিএর জন্য আলাদা করে পড়াশোনা করতে হবে। সো ইটস আ বিগ হ্যাসল। And what about scholarship? আপনার সিজিপিএ যদি অ্যাকচুয়ালি ওরকম এক্সেলেন্ট হয়, সেক্ষেত্রে আপনি স্কলারশিপের জন্য হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে অলমোস্ট 3.7 প্লাস হতে হবে, অ্যাটলিস্ট আপনার আইএলটিএস এর স্কোর 8-এর কাছাকাছি হতে হবে। ইন দ্যাট কেসেস আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে মোটামুটি আপনি ধারণা করতে পারেন যে আপনার স্কলারশিপটা হওয়ার চান্স আছে। জিআরই অনেক একটা ভালো হেল্প করে। জিআরই একটা ভালো হেল্প করে। জিআরইতেও ভালো একটা স্কোর থাকতে হবে।